স্বাগত খেলা যোগে সাথে আছি পার্থ বণিক। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জয় অতীত হয়নি কখনোই, তবে এবার লঙ্কান সিংহ বলদের হুঙ্কার দিলেন টাইগার কাপ্তান। মিরাজ এখন অসুস্থ, সিরিজ শুরুর আগে তাই কিছুটা দুশ্চিন্তায় নাজমুল শান্ত। গলে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু মঙ্গলবার। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে এটা কালকে আমি আসলে বলতে চাই, কারণ আমি চাই না যে আমার অপোনেন্ট যে আছে আগে থেকে ওই ধারণাটা পাক। অবশ্যই তো আমরা জিততে চাইবো। রাবণের দেশে বেঙ্গল টাইগাররা লঙ্কান সিংহ বধের মিশনে। বাঘ সিংহের লড়াই জমবে গলে। টাইগার কাপ্তানও হাসি মুখে সিরিজ জয়ের হুঙ্কার ছাড়লেন আত্মবিশ্বাসের সঙ্গে। যা অতীতে হয়নি, এবার কি সত্যি তাই ঘটবে? কিন্তু একই লঙ্কা বাংলা যুদ্ধের আগেই দলপতির হাতে আঘাত। অবশ্য দুশ্চিন্তার কিছুই নেই, ব্যথা লুকাতে পারেননি, কিন্তু নিজের ব্যাটিং পজিশনটা আড়ালে রেখেছেন ঠিকই। টাইগার কাপ্তান সবার সামনেই দিলেন ব্যাটে শান। অবশ্যই তো আমরা জিততে চাইবো, অপোনেন্টের সাথে তো অবশ্যই জিততে চাইবো, এবং আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে এটা কালকে আমি আসলে বলতে চাই, কারণ আমি চাই না যে আমার অপোনেন্ট যে আছে আগে থেকে ওই ধারণাটা পাক। সো ইনশাল্লাহ কালকেই আসলে কি কম্বিনেশনে যাব আমরা তার উপরে ডিপেন্ড করে আসলে 11 জন সাজানো হবে। শান্ত বড় স্বপ্ন দেখতেই পারেন। গল এখানেই যে স্বর্ণালী এক অতীত আছে টাইগারদের, বিশেষ করে অভিজ্ঞ মুশফিকের। এক যুগ আগে এই ভেন্যুতেই হাঁকিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি, সঙ্গে মোহাম্মদ আশরাফুলের 190। রেকর্ড পার্টনারশিপে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা 570 রানের জবাবে বাংলাদেশ 638 রান করে। 7টা সেঞ্চুরির ওই ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়, আর মুশফিক ম্যাচ সেরা হন। ব্যাটিং প্যারাডাইস ওই গলের উইকেটে শান্তর বড় টেনশন স্পিন নিয়ে। স্পিনারও অনেক উইকেট নেয়, আবার আপনি যদি দেখেন রানও হয়, স্পেশালি প্রথম 2-3 দিনের যদি ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ, রানও হয়। সো হ্যাঁ, চ্যালেঞ্জ তো সব জায়গায় থাকবে, সব কন্ডিশনেই থাকবে। কিভাবে আমরা ওই চ্যালেঞ্জটা এনজয় করছি এটা ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় ওইভাবে প্রিপারেশন নিয়েছে যতটুকু সম্ভব হয়েছে। স্পিনের সঙ্গে শান্তর আরো বড় দুশ্চিন্তা সবশেষ সিরিজ সেরা মিরাজের অসুস্থতা। ম্যাচের আগের দিনও অনুশীলনে আসেননি দলের সেরা পারফর্মার অলরাউন্ডার মেহেদী মিরাজ। এখনও স্টিল মিরাজ একটু শরীরটা খারাপ আছে, সো ডেভেলপ করছে। সো ওর ওপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে, ওর অ্যাভেলেবিলিটি। সো ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে যেতে পারবো। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের স্মৃতি আছে টাইগারদের। লঙ্কানদের বিপক্ষেও তাদের মাটিতে অমন কিছু করার সাহস টাইগাররা দেখাতেই পারে। নাহিয়ান বিন জসিম, 71। লঙ্কান সিরিজে বাংলাদেশের এক্স ফ্যাক্টর মেহেদী মিরাজ। সাবেক নির্বাচক হান্নান সরকার মনে করেন মিরাজের সাথে জাকের আর লিটনের ব্যাটিংটাও দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। স্বাগতিকদের চেয়ে অভিজ্ঞ ক্রিকেটার বেশি টাইগার শিবিরে। টেস্ট সিরিজে হান্নান আশা করছেন পজিটিভ ফল। সাইফুল রূপকের রিপোর্ট। সাদা কি লাল বল বাউন্ডারির ওপারে উড়িয়ে মারেন আরামসে। পাওয়ারফুল ফিনিশার জাকের আলী ভরসার নাম। 2024-এর মার্চে জাতীয় দলে অভিষেক। ব্যাটের ঝলক দেখিয়ে বছর পেরোতেই বনে গেছেন 3 ফরম্যাটেই অটো চয়েস। এখন অবধি 5 টেস্টে 450। জাকেরের দ্রুত রান তোলার সামর্থ্য ফায়দা দিচ্ছে টিম বাংলাদেশকে। গলের টার্নিং পিচে কিংবা লঙ্কান সিরিজে মিডল অর্ডারের জাকের লিটন ম্যাচের পার্থক্য করে দিতে পারেন বিশ্বাস সাবেক নির্বাচক হান্নান সরকারের। জাকের তো আসলে খুবই ইউজফুল প্লেয়ার, মানে যেই ফর্মেটেই খেলায় সেই ফর্মেট অনুযায়ী সে খুব ভালো ম্যাচ আপ করে নিতে পারে, এটা একটা আলাদা গুণ তার। এবং সেই জন্যই কিন্তু 3টা ফর্মেটেই জাকেরকে এখন খেলানো হচ্ছে এবং সেভাবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। সো জাকির তার রোলটা প্লে করবে। আপনি শুধু অল্প বলে বেশি রান করতে পারে জাকির সেটা না, আপনি যদি বলেন যে ওকে 100 বলে 10 করতে সেটাও পারবে, মানে জাকির সেই ধরনের ক্যারেক্টার, এবং সেই জন্যই কিন্তু টেস্টেও খুব ইম্পর্টেন্ট প্লেয়ার। লিটন তো প্রুভেন পারফর্মার, মানে লিটন কিন্তু টেস্ট ক্রিকেট এমন একটা পজিশনে ব্যাট করে যেখানে সে তার শর্টসগুলো খেলার সুযোগ পায়, এবং এমন একটা পজিশনে ব্যাট করে যেখানে হয়তো নিচে ব্যাটসম্যানের সংখ্যা কম, থাকার কারণে সে কিন্তু অনেক সময় তার অ্যাটাকিং শটগুলোকে খুব তাড়াতাড়ি খেলা শুরু করে। যেহেতু স্পিন বা একটা অ্যাটাকিং বোলিং যদি দেখি আমরা তাদের স্পিন
অ্যাটাকটা যেভাবে, সেখানে অনেক সময় হয়তো অ্যাটাকিং ব্যাটিংটা দরকার হতে পারে। সেক্ষেত্রে লিটন এবং জাকেরের রোলটা ওই পজিশনে খুব ইম্পর্টেন্ট। ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে এলকেডি ফেরায় একাদশে একজন ব্যাটার কিংবা বোলার কমাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। গুঞ্জন আছে লিটনকে জায়গা দিতে বিজয়কে ড্রপ দিয়ে ওপেনিংয়ে খেলবেন শান্ত। আবার ব্যাটিং গভীরতা বাড়াতে চাইলে মিরাজ সহ 4 জেনুইন বোলার নিয়েও নামতে পারে বাংলাদেশ দল। আমি হয়তো বা দেখতে চাই যে আসলে 2 স্পিনার 2 সিমারে আমরা কম্বিনেশন সাজাতে পারি। তো সেই ক্ষেত্রে হয়তো বা লিটন শান্ত দুজনেই হয়তো যার যার পজিশনেই খেলতে পারে। আবার যদি কন্ডিশন দেখে তারা জাজ করেন যে না আমরা 3 সিমারে যাব, সেই ক্ষেত্রে হয়তো বা শান্তকে ওপেনিংয়ে দেখলে আমি খুব বেশি অবাক হব না। 2 যুগ ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ, সাদা পোশাকে টাইগারদের বিপক্ষে একচেটিয়া দাপট শ্রীলঙ্কার। 2 দলের 26 দেখায় 20 হার, জয় কেবল একটা বাংলাদেশের। এবার কি বড় স্বপ্ন দেখা যায়? টেস্টে এক্সপিরিয়েন্স প্লেয়ারের সংখ্যা কিন্তু তাদের তুলনায় আমাদের বেশি। আপনি যদি দেখেন ম্যাচ সংখ্যা এবং এক্সপিরিয়েন্স ডিউরেশনটা যদি দেখেন, সেখান থেকে আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে। সো আমি যদি এই টেস্ট সিরিজটায় 2 ম্যাচের টেস্ট সিরিজে যদি আমরা ড্র করতে পারি, মানে আমরা একটা জিতলাম ওরা একটা জিতলো, সেভাবে যদি হয় আমি সেটাকেও কিন্তু অ্যাচিভমেন্ট হিসেবে দেখবো। সো আমি মনে করি যে এই সিরিজটা আমরা 2-0 জিতে যাব বা 1-0 জিতবো, সেরকম চিন্তা না করে আমরা যদি নর্মালি যদি সিরিজটা ড্র হলো, আমরা যদি পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসতে পারি, সেটাও আমি পজিটিভলি দেখব। গেল টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান তুলেছেন মেহেদী মিরাজ। দেশে বিদেশে অফ স্পিনেও ছড়ি ঘুরিয়ে দলের জয়ে অবদান রেখেছেন। হান্নানের কাছে মিরাজই এক্স ফ্যাক্টর। মিরাজ তো রিসেন্ট পারফরমেন্সে সবসময় এক্স ফ্যাক্টর হিসেবে প্রতিটা ফর্মেটে আমাদের গুরুত্ব রেখে যাচ্ছে। সাইফুল রূপক, 71। জাতীয় ফুটবল দলের হেড কোচ হাবিয়ার কাবরেরাকে এখনই বরখাস্ত করা উচিত নয় বলে মনে করেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল করিম। বাফুফের আরেক সদস্য সাখাওয়াত শাহীনের বিপরীত অবস্থান নিয়ে বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। অনুবাবী রিপোর্ট। আমি বোর্ডের বাইরে গিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত দেওয়ার মতো আমার সে ক্ষমতা নাই। তাহলে আপনি আমাকে সিন্ডিকেট বানাবেন কীভাবে? রেজাল্ট ভালো হলে তো আজকে এই প্রশ্নটা আসতো না। সুতরাং আমরা এত সকালে আমার মনে হয় না যে আমি ব্যক্তিগত চাচ্ছি যে এই মুহূর্তে আমি ওনার পদত্যাগ চাচ্ছি না। আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরেরার পদত্যাগ চাচ্ছি। মুখোমুখি অবস্থানে বাফুফের 2 সদস্য। জাতীয় ফুটবল দলের হেড কোচ হাবিয়ার কাবরেরা ইস্যুতে উত্তপ্ত ফুটবল পাড়া। কেন ভরা হাটে হাড়ি ভেঙে কোচের পদত্যাগ চাইলেন শাহীন? কাবরেরার বিপক্ষে তার এই অবস্থানকে ফুটবল সমর্থকদের অনেকেই স্বাগত জানালেও বাফুফের দায়িত্বপূর্ণ চেয়ারে বসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করা যায় কি? ভাই, ওনার মতো একটা কথা বলে আমি বিব্রত হতে চাই না। বিব্রত হই নাই এই একটা মাত্র কারণে যে এটা উনি ওনার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। উনি 18 কোটি মানুষের পক্ষে কথা বলেছেন। উনি বলেছেন আসলে দর্শক তো খেলাটা উপভোগ করেছে, আমরা তো খেলাটা উপভোগ করেছি। কানাঘুষা চলছে শাহীনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে, আনা হবে জবাবদিহিতার আওতায়। কিন্তু কেন? কাবরেরার অধীনে জাতীয় ফুটবল দলের পারফরমেন্স কি আপ টু দ্য মার্ক? 38 ম্যাচে 10টা জয়, 9টায় ড্র, বাকি 19টায় হার। তার থেকেও বড় কথা, হামজা, সুমিতদের মতো তারকাদের নিয়েও প্রতিপক্ষ বিবেচনায় দলের কৌশল সাজাতে দিতে পেরেছে কি বিচক্ষণতার পরিচয়? তবুও বাফুফের কোনো সদস্য চেষ্টা করছেন কাবরেরাকে আগলে রাখার। ন্যাশনাল যে ম্যানেজমেন্ট কমিটি আছে এটা ওনারা দেখবে। এই মুহূর্তে আপনার ব্যক্তিগত মতামতটা যদি শাহীনের মতো বলতে বলা হয় তখন আপনি কি বলবেন? আমি দর্শক হিসাবে আমি ওনার এখন কোনো পদত্যাগে চাবো, যেহেতু ম্যাচটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা খেলা হয়েছে। হ্যাঁ, একটা ম্যাচের কারণেই ওনার আমি পদত্যাগ, আমি এটার পক্ষে না। জাতীয় দলের কোচ হিসেবে আগামী বছর মার্চ পর্যন্ত রয়েছে হাবিয়ার কাবরেরার মেয়াদ। তার আগেই কোচ পরিবর্তনের দাবি জোরালো হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফের কার্যনির্বাহী কমিটি। অক্টোবরে হংকংয়ের সাথে বাংলাদেশের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ। অর্ণব বাপি, 71। 28 জুন বাফুফের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ট্রায়ালকে সামনে রেখে একে একে আসতে শুরু করেছেন প্রবাসী ফুটবলাররা। প্রথম পর্যায়ে সিলেটে এসেছেন যুক্তরাজ্য প্রবাসী তানভীর আহমেদ। বিমানবন্দর থেকে বেরিয়েই জানান দেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজ উদ্যোগ এসেছেন ট্রায়াল দিতে। তানভীর আহমেদের প্রোফাইল ও ইংলিশ ফুটবলে তার ক্লাবের সম্পর্কে বিস্তারিত থাকছে রিপোর্টে। বিমানবন্দরের একটা গেট যেখান দিয়ে একসময় এসেছিলেন জামাল ভুঁইয়া, তারিক কাজী, কাজেম সারা। যে গেট দিয়ে কদিন আগেই এসেছেন হামজা চৌধুরী, এসেছেন সমিত সোম, এসেছেন ফাহমিদুল ইসলামরা। দেশের সকল বিমানবন্দরের এই অ্যারাইভাল পয়েন্টগুলো রীতিমতো বাংলাদেশ ফুটবলে সোনালী দিনের প্রবেশদ্বার হয়ে উঠেছে। এবার সেই একই পথ ধরে এলেন বাংলাদেশ ফুটবলে আরেক সম্ভাবনাময় তরুণ তানভীর আহমেদ।
সিলেটের বিয়ানীবাজারের সন্তান তানভীরকে স্বাগত জানাতে এদিন ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন তার পরিবারের সদস্য সহ এলাকাবাসী। 28 জুন বাফুফের বহু প্রতীক্ষিত ট্রায়াল, সেখানে অংশ নিতে যাওয়া সিনিয়র 31 ফুটবলারের অন্যতম 23 বছরের এই তানভীর। বাংলাদেশ, that's my country, এটা আমার দেশ, তো আমার ভালো লাগে। এটা আমার আব্বা আম্মা সবসময় আমার আনসার নিয়েছেন। সো আর প্লাস পয়েন্ট হচ্ছে আমরা এখন বাংলাদেশ ফেডারেশন আমার একটা চান্স দিচ্ছে খেলে এবার দেশের লাগিন। সো এটা ট্রাই করবার লাগিন। সো দ্যাটস দ্য পারপাস অফ কামিং অ্যান্ড অফকোর্স দ্য লভ বাংলাদেশ। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবা যে সপ্তাহ বালা যায় আমি চান্স পাই। খেলার ধরন অনুযায়ী তানভীর আহমেদ একজন অ্যাটাকিং ফরওয়ার্ড, খেলেন মিডফিল্ডেও। 5 ফুট 8 ইঞ্চি উচ্চতার তানভীরের ক্লাবের নাম প্রায়োরি পার্ক রেঞ্জার্স। লন্ডন ভিত্তিক এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয় 2014 সালে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তানভীর আহমেদের দল প্রায়োরি পার্ক রেঞ্জার্স ইংলিশ ফুটবলের কোন লেভেলে খেলে? উত্তরের জন্য তাকাতে হবে ইংলিশ ফুটবল সিস্টেমের 11 নাম্বার স্তরে। এই স্তরে মোট 49টা লিগ হয়, তার একটা হলো অ্যাসেক্স অ্যালায়েন্স ফুটবল লিগ। শুধুমাত্র এই অ্যাসেক্স অ্যালায়েন্স ফুটবল লিগের সিনিয়র ডিভিশনে খেলা 16টা ক্লাবকে ইংলিশ ফুটবলের 11 নম্বর স্তরের ক্লাবগুলোর মাঝে ধরা হয়। তানভীরের ক্লাব প্রায়োরি পার্ক রেঞ্জার্স এই অ্যাসেক্স লিগের শীর্ষ পর্যায়ে অর্থাৎ সিনিয়র ডিভিশনে খেলে না, খেলে এই লিগের অধীনে দ্বিতীয় সারির প্রিমিয়ার ডিভিশনে। চলতি মৌসুমে 10 দলের এই প্রিমিয়ার ডিভিশনে তানভীররা সপ্তম হয়েছেন। অবশ্য ক্লাব যে পর্যায়ে থাকুক, তানভীর আহমেদরা নিজ খরচে দেশে ছুটে এসেছেন শুধু বাংলাদেশ ফুটবলে আলো জ্বালাতে, এটাই তো বড় কথা। লাস্ট গেম ফলো করছি, ফুল গেম সিঙ্গাপুরের লগে। তারা বালা করছেন বা ইনশাল্লাহ সবাই মোটামুটি ইমপ্রুভ করতে পারবো, তাহলে আমি করতাম পারি, সবাই করতে পারেন। সো আশা করি ইন দ্য ফিউচার আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন উই গো সামওয়্যার ফুটবল ইনশাল্লাহ। 28 জুন থেকে শুরু হওয়া 3 দিনের ট্রায়ালে থাকার কথা আছে জাতীয় দলের কোচ হাবিয়ার কাবরেরার। দেখার অপেক্ষা এই 31 জন থেকে কজন শেষ পর্যন্ত লাল সবুজের জার্সি গায়ে জড়াতে পারেন। পার্থ বণিক, 71। ক্লাব বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচে লেজে গোবরে করে ফেলেছে আতলেতিকো মাদ্রিদ। পিএসজির সাথে নিজের ক্লাবের তুলনায় টানতে চান না রোই ব্লাঙ্কোস হেড কোচ দিয়েগো সিমিওনে। টাকার হিসেব তো আছে, সেই সাথে পিএসজিকে দারুণ একটা দল বলে স্বীকার করে নিচ্ছেন এই মাস্টারমাইন্ড। তাই হেরেছেন 4 গোলের ব্যবধানে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ক্লাব ওয়ার্ল্ড কাপে পিএসজির বিপক্ষে ম্যাচে হঠাৎ করেই তালি দিয়ে উঠলেন আতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। তবে সেটা আনন্দে নয়, হতাশা আর বেদনায়। খানিক আগেই ভিএআরে একটা গোল বাতিল হয়েছে তার দলের। আসুন পুরো গল্পটা তলিয়ে দেখা যাক। বায়ার্ন মিউনিখের কাছে গুনে গুনে 10 গোল খেয়েছে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি এফসি। ওদের কথা বাদ দিন, অ্যামেচার খেলোয়াড়রা চাকরি থেকে ছুটি নিয়ে এসেছে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে। কিন্তু আতলেটিকো মাদ্রিদের গল্পটা তো আর তেমন নয়। একে তো ঐতিহ্যগতভাবে তারা স্প্যানিশ বা ইউরোপিয়ান জায়ান্ট, তার উপর ওদের বস হিসেবে আছেন মাস্টারমাইন্ড দিয়েগো সিমিওনে। তারা কেন পিএসজির কাছে প্রথম ম্যাচেই 1 হালি গোল খাবে? শুধু কি তাই, আতলেটিকো মাদ্রিদ রোজবল স্টেডিয়ামে এই ম্যাচে অলমোস্ট সব দিক দিয়ে করে ফেলেছে লেজে গোবরে। 4টা গোল তো তারা খেয়েছেই, ফিরিয়ে দিতে পারেনি একটাও। একই ম্যাচে ক্লেমো লংলে দেখেছেন লাল কার্ড, স্টপেজ টাইমে পেনাল্টি থেকে একটা গোলও হজম করেছে মাদ্রিদ জায়ান্টরা। দিয়েগো সিমিওনে ক্লাবটার দায়িত্ব নেয়ার পর এত কিছু একসাথে এক ম্যাচে কখনো ঘটেনি। আফটার ম্যাচ প্রেস মিটে সিমিওনে নিজের কপালকে দোষ দেয়া ছাড়া আর তেমন কোনো উপায় খুঁজে পেলেন না। আতোয়া গ্রিজমানের গোলটা হয়েই যেতে পারত, কিন্তু গোলকিপার সেটা আটকে দেয়। একটা গোল ভিএআরে বাতিল হয়। রেফারির ওই সিদ্ধান্তে অবশ্য চাপা ক্ষোভ আছে স্প্যানিশ সমর্থকদের মাঝে। হেড কোচ বলছেন 14 বছর পরে এসে রেফারির সিদ্ধান্ত নিয়ে কথা বলতে আর ভালো লাগে না। এই ইস্যুতে তিনি বেশ ক্লান্ত। আরেকটা বিষয়ও অখুশি করেছে আতলেটিকো বসকে, ক্লাবের সাথে খেলোয়াড় কেনা বেচা নিয়ে দেন দরবার। সরাসরি সেটা না বললেও প্যারিসিয়ানদের প্রশংসা করতে গিয়ে তার কিছুটা আভাস দিয়েছেন বটে। বলছিলেন লুইস এনরিকে তার ক্লাবের কাছে ভালো একটা লেফট উইং চেয়েছিলেন। পরের জানুয়ারির উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই কাবিচাকে আনতে 70 মিলিয়ন ইউরো দিয়েছিল ক্লাবটা। তরুণদের নিয়ে দারুণ একটা দল গড়ে সেটা নিয়েই মহাসাগর পাড়ি দিচ্ছেন এখন এনরিকে।
ইউরোপ থেকে এসে যুক্তরাষ্ট্রের তীব্র গরমের মধ্যে পড়েছে ফুটবলাররা, তবে সেটাকে কোনো অজুহাত হিসেবে ব্যবহার করতে চাননি সিমিওনে। কারণ প্রথম ম্যাচের প্রতিপক্ষ পিএসজি কাতারি মালিকানাধীন হলেও বর্ন অ্যান্ড রেজড ইন ইউরোপ, তারা তারুণ্যের উপর ভর করে খেলছে, যেটা আতলেটিকো পারছে না। প্রথম ম্যাচের সমীকরণ অন্তত তাই বলে, তবে লড়াই আরও বাকি। ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জটা শত বাধার পরেও জয় করতে চায় ওরা। খালিদ জামিল, ৭১। ইংলিশ লিগের ক্লাব চেলসি ও মেজর সকার লিগের ক্লাব লস অ্যাঞ্জেলেস মাঠে নামছে ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে। তারকায় ঠাসা চেলসি এগিয়ে থেকেই মাঠে নামবে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি লিগের চতুর্থ স্থানে আছে, পারফরমেন্স ও এক্সপিরিয়েন্সে মেজর লিগের ক্লাব লস অ্যাঞ্জেলেসের চেয়ে ঢের এগিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে খেলা চেলসি আমেরিকান ক্লাবটির জন্য চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করবে মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে রাত ১টায়। এনজো ফার্নান্দেজদের মতো তারকা মিডফিল্ডারদের টপকে গোল করতে যেতে হবে অলিভিয়ার জিরুদের। লস অ্যাঞ্জেলেসের জন্য কঠিন হবে চেলসি বাধা কাটানো। সবশেষ ৬ ম্যাচের ৫টাতেই জয় পেয়েছে চেলসি, অন্যদিকে ৬ ম্যাচে লস অ্যাঞ্জেলেসের ড্র ৩টে। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথেই থাকুন।